সে নম্র, ভদ্র, নামাজি, নিষ্ঠাবান, দায়িত্ব পালনে, কোনো দুর্নীতি করে না, কোনো অনিয়ম করে না, কারোর খারাপ ব্যবহার করে না। এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে সেই প্রথম সেনাপ্রধান যে কনফারেন্সের সময় নামাজের সময় হলে জেনারেলদেরকে ইমামতি করে, জেনারেলকে নামাজ পড়ে একসাথে জামাতে ইমামতি করে। আপনারা দেখেছেন বঙ্গভবনে 26 মার্চ ইমামতি করে, সে কিন্তু জোর করে দিয়ে ইমাম হয়নি, তাকে নিশ্চয়ই অন্যরা দিয়েছে আপনার নামাজ পড়া। এবং তার অফিসে আমি দেখেছি কোরআন থাকে এবং কোরআন মার্কিং করা থাকে, ফ্ল্যাগিং করা থাকে, সে নিয়মিত অফিসের সময় পেলে কোরআন অর্থসহ কোরআন পড়ে। তো 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে। তো তাকে আমি খারাপ কিছু না পেলে আপনারা জোর করে আমাকে খারাপ মুখ দিয়ে বের করাতে চান কেন? বিএনপি পন্থী অনেক রিটায়ার্ড অফিসার আমাকে অনেক করে বলে, স্যার আপনি কেন বলেন না আমাদের দল লোকরা আপনার উপরে ক্ষিপ্ত। আমি বললাম, কে আমার উপরে ক্ষিপ্ত আর কি ক্ষিপ্ত না, এটা নিয়ে আমি কাজ করি না। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। আমি দেশের স্বার্থে যদি কারোর জন্য কোনো খারাপটা দেখি, যেটা দেশের সাথে প্রচার করা দরকার, সেটা আমি করি। দেশের সাথে না হলে এটা প্রচার করাটা এটা গীবতের পর্যায়ে পড়ে। প্রথম কথা হলো যে হাসনাত সাহেব বলেছেন যেটা, এটা আমি শুনেছি, আমি দেখিনি, আমি শুনেছি, এবং এটা সবাই বলে যেহেতু এটা নিশ্চয়ই উনি লিখেছেন, এটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এবং উনি কিন্তু দাবি করেছেন যে ওনাকে জেনারেল ওয়াকার ডেকেছে, কিন্তু সার্জিস আলম কিন্তু আবার এটা অস্বীকার করেছেন। উনি বলেছেন আমরা নিজেরা উদ্যোগী হয়ে গিয়েছি। তাহলে কিন্তু হাসনাত আবদুল্লাহ সাহেবের সাথে সার্জিস আলম সাহেবের কথার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? হাসনাত আবদুল্লাহ সাহেব বলছেন যে জেনারেল ওয়াকার বলেছে ইনক্লুসিভ নির্বাচন, রিফর্মড আওয়ামী লীগ নিয়ে। সেনাপ্রধান এটার পরিপ্রেক্ষিতে যে আমাদের আইএসপিআর যে প্রেস রিলিজ দেয় ওটাতে বলা হয়েছে এটা অবিশ্বাস্য কল্পিত। হাসনাতুল্লাহ সাহেবের কথার সাথে কিন্তু সার্জিস আলমের কথারও অমিল দেখা যায়, আর হাসনাতুল্লাহর সাথে সেনাপ্রধানের কথারও অমিল দেখা যায়। তাহলে আমি কাকে বিশ্বাস করবো? অ্যাকচুয়ালি এই ঘটনা ছাড়া কি আর কোনো নজির আছে যে সেনাপ্রধান আওয়ামী লীগকে ইনক্লুসিভ করে একটা নির্বাচনের চেষ্টা করছে? আর কোনো নজির আছে? আর কোনো উদাহরণ আছে কারোর সাথে মিটিং করেছে এই ধরনের কোনো বক্তব্য হয়েছে? আমি শুনিনি, আমি জানি না, আপনারা তো মিডিয়ায় কাজ করেন, থাকলে আমাকে বলতে পারেন, আমার জানা মতে নেই। তাহলে এই একটা ইস্যু মাত্র, এবং এটাও কিন্তু পরস্পর বিরোধী কথা, সাংঘর্ষিক কথা। তো এটাকে সত্য ধরে নিয়ে আমরা আগাবো কি করে? হাসনাত আবদুল্লাহ সাহেবের সাথে কিন্তু দুজনের কথার অমিল হচ্ছে। তাহলে হাসনাতুল্লাহ কথা সত্য ধরে নিলে বাকি দুজনকে মিথ্যাবাদী বলতে হয়। ওয়াকারকে সত্য ধরে নিলে হাসনাতুল্লাহকে মিথ্যাবাদী বলতে হয়। সার্জিস আলমকে সত্যবাদী ধরলে হাসনাতুল্লাহকে মিথ্যাবাদী বলতে হয়। এবং আমি কি একজনকে সত্যবাদী ধরে বাকি দুজনকে মিথ্যাবাদী বলবো? যুক্তি কি বলে আমাকে? তো এটা একটা অনিশ্চিত ব্যাপার, এটা একটা অনির্ধারিত। অ্যাকচুয়ালি এটাকে বিশ্বাস করারও উচিত নয়, অবিশ্বাসও করবো আমি এমন কোনো যুক্তি পাই না। যুক্তি পাই শুধু এই দৃষ্টিতে যে যদি জেনারেল ওয়াকার সত্যি সত্যি চাইতো তাহলে নিশ্চয়ই আরও মিটিং করতো এবং ওগুলিও প্রকাশ হতো। কিন্তু তার আর কোনো মিটিং করার কোনো নজির নেই, তার আর কোনো এমন কোনো বক্তব্যও নেই যেটাতে সে চায় যে আওয়ামী লীগ মিটিং। বরং তার বক্তব্যগুলো যেগুলো আছে সেগুলি কিন্তু এটাই আছে, আমরা এই সরকারকে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য সহায়তা প্রদান করবো। ওখানে কিন্তু কোনো ইনক্লুসিভ বা রিফর্মড আওয়ামী লীগের জন্য কোনো কথা নেই। এবং 24শে মার্চ আপনারা নিশ্চয়ই জানেন, এটা যদিও প্রকাশ করা হয়নি অফিসিয়ালি, কিন্তু এটা কোনো কোনো অফিসার এটা তাদের ফেসবুকে দিয়েছে, গোপনে না মানে বেনামে দিয়েছে, যে ওখানে জেনারেল ওয়াকার কী কী বলছেন। কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে উনি বলেছেন আপনারা কারো উস্কানিতে প্রভোকেটেড আপনারা হবেন না, উত্তেজিত হবেন না, আপনারা নিষ্ঠার সাথে কাজ করবেন, দায়িত্ব পালন করবেন। আমাদের বিজয় হলো আমরা এই সরকারকে একটা সুন্দর নির্বাচন মানে সমাপ্ত করার সাহায্য করব, এবং সুন্দর করার পরে আমরা ব্যারাকে ফিরে আসবো, এটা আমাদের বিজয়। আমরা দেশকে একটা মানে সুন্দর একটা দেশ হিসাবে দেখতে চাই। এগুলো কোনো কথাই কিন্তু ওটার প্রতিফলন নেই। 26শে মার্চ একটা প্রেস রিলিজ বেরিয়েছে সেনাপ্রধানের পক্ষ থেকে, ওটাও কিন্তু কোনো রকমের কোনো আভাস ইঙ্গিত নাই। তাহলে এই হাসনাত আবদুল্লাহর এক বক্তব্যটিকে আমরা একেবারে বেদ বাক্য ধরে নিই কিসের ভিত্তিতে, যেখানে ওনার কথাটা বাকি দুজনের কথা সাংঘর্ষিক। ওনার সঙ্গী যিনি ছিলেন ওনার সাথে কথা সাংঘর্ষিক। এটার সাথে আরেকটা বিষয় আমি একটু যদি যোগ করি স্যার, পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে সেনাপ্রধান বলেছেন যে এটার সঙ্গে কোনো বহির শক্তি বা বিশেষ করে ভারতের ভারতের নাম নেননি, মানে তিনি বলেছেন যে বাইরের কেউ এটার সঙ্গে যুক্ত নেই, এবং এটার এখানকার যারা অন্য বিডিআর ছিলেন তারাই মেরেছে। এই ধরনের একটা কিছু কথা বলেছেন, আমি ফুল স্টপ কথা আমি শুনেছি। জি জি জি।
এটা এটা তদন্ত ছাড়াই এটা এভাবে বলা যায় কিনা? আমি ওনার জায়গায় হলে হয়তো এইভাবে বলতাম না কথাটা। ইনফ্যাক্ট এটা যেহেতু একটা তদন্তাধীন বেশি একটা কমিশন হয়েছে, ওখানে 2জন মেজর জেনারেল, একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন, আরও অনেক লোক আছে, যদিও 1জন বা 2জন সদস্য সম্পর্কে একটু বিতর্ক আছে। তারপরেও আমি যদি সেনাপ্রধান হতাম বা আমি এটা নিয়ে কোনো বক্তব্য, আমি কিন্তু এটা নিয়ে এখন কোনো বক্তব্য দিই না। আমি খালি বলি আমি সুষ্ঠু তদন্ত চাই এবং যারা দোষী তাদের শাস্তি চাই। এ নিয়ে কোনো কে জড়িত না তদন্ত কমিশনে বের করুক, এটা আমি মনে করি উনি হয়তো হঠাৎ করে ক্ষণিকের দুর্বলতা বলে ফেলেছেন। এটা না বললে ভালো হতো, আমি বলতাম না। এবং এটা আমি জেনারেল ওয়াকারকে চিনি, সে 89 সালে আমার ছাত্র ছিল। তার মানে আপনার 11 আর 25 36 বছর আগে। সেনাবাহিনীতে তার যেই ইমেজ, ব্যক্তি ওয়াকারের ইমেজ কিন্তু কেউ খারাপ বলবে না। ঘটনাক্রমে তিনি প্রাক্তন পলাতক প্রধানমন্ত্রীর আত্মীয়। তো আমি তো অধ্যাপক গোলাম আজমের আত্মীয়, এটা কি আমার অপরাধ? আত্মীয় প্রাক্তন প্রধানমন্ত্রী পলাতক আমার তো আত্মীয় হয়। এই সেই শেখ সাহেবের ভগ্নিপতি, মানে এই প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি পলাতক, ওনার আপন ফুফা, আমার আপন ফুফা, আলপন খালাতো ভাই, মানে আমার আপন ফুফার খালাতো ভাই বিয়ে করেছে শেখ সাহেবের বোনকে। তো এটা তো এখন আত্মীয়তার সম্পর্ক তো আমাদের দেশে এত ছোট একটা দেশ, আত্মীয়তার সম্পর্ক কারোর সাথে কারো হতেই পারে। যেমন মুস্তাফিজ একজন ভালো ভদ্র নামাজি ছেলে দেখে ওনার মেয়েকে বিয়ে দিয়েছে, এটা আত্মীয় হতেই পারে। কিন্তু উনি আত্মীয় হিসেবে, হ্যাঁ উনি অনেক ভালো ভালো জায়গায় চাকরি করেছেন, কিন্তু কেউ বলতে পারবে না ওই সমস্ত জায়গায় উনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং কোনো রকম অবৈধ সুযোগ সুবিধা নিয়েছেন, কোনো অনিয়ম করেছেন, এগুলো কিন্তু ওনার কোনো বদনাম নেই। তো এই জন্য ওই দিন উনি 25 ফেব্রুয়ারি রাওয়াতে যেটা ভাষণ দিয়েছেন, এটা কিন্তু ওনার মানে তার নেচার এই ধরনের নয়। ওনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি অন্যান্য বক্তৃতা দেখেন, ওনার অনেক কথা শুনেছেন নিশ্চয়ই এতদিন, গত 8-9 মাসে। ওনার কথাবার্তা কিন্তু ওই দিনের বডি ল্যাঙ্গুয়েজ একটু ভিন্ন ছিল। উনি হয়তো কোনো কারণে আবেগপ্রবণ ছিলেন বা কিছু হয়তো বলে ফেলেছেন, যেটা আমি হলে বলতাম, না বললে ভালো হতো বলে মনে করি। তদন্তাধীন বিষয় যেহেতু, এটা আরও মন্তব্য না করে ভালো ছিল। কিন্তু ওই একটা ইস্যু নিয়ে উনি ওনার অবদানকে ম্লান করাতে কোনো সুযোগ নাই। ওনার যে ভূমিকা 5ই আগস্ট উনি রেখেছেন, এটা যদি ওনার আগের জেনারেল শফিউদ্দিন হতেন বা তার আগে জেনারেল আজিজ হতেন, তাহলে হয়তো ওই দিন রক্তের গঙ্গা বয়ে যেত। উনি যে ওনার অনুরাগের ঊর্ধ্বে উঠে নিজের আপন নিকটাত্মীয়কে রক্ষা না করে দেশ রক্ষার জন্য যে ভূমিকাটা রেখেছেন, এটা তো ইতিহাসে ওনার নাম স্মরণাক্ষর লেখা থাকবে, সেটাকে কোনোদিন মুছে ফেলতে পারবে না। তো সেই জেনারেল ওয়াকারকে শুধু ওই একটা দিনের একটা ভাষণ নিয়ে, যদিও সেনাপ্রধান তো একটা ব্যক্তি না, সেনাপ্রধান একটা প্রতিষ্ঠান, সেই হিসাবে এটা যেটা বললাম না বললে ভালো হতো। কিন্তু ওইটা দিয়ে ওনাকে সার্বিক মূল্যায়ন করাটা আমি মনে করি অন্যায় হবে, সুবিবেচকের কাজ হবে বলে মনে করি না। ওনাকে সার্বিকভাবে দেখতে হবে। সার্বিকভাবে আপনি যদি দেখেন ওনার কোনো কথাবার্তা বলেন, ওই দিনের বডি ল্যাঙ্গুয়েজের মতো ছিল না। কেন আমি জানি না, হয়তো কোনো মানসিক চাপ থাকতে পারে, কোনো আবেগ থাকতে পারে। জেনারেল ওয়াকার আপনি সবসময় তার প্রশংসা করেন এবং আপনার প্রিয় ছাত্র আপনি বলেন, এবং প্রিয় ছাত্র মানে অপ্রিয় নয়, বাট প্রিয় ছাত্র এই শব্দটা কখনো ব্যবহার করি না। মানে আপনি তার প্রশংসা করেন। আমি ব্যক্তিগতভাবে সবাইকেই ভালো মনে করি। আচ্ছা আচ্ছা, মানে এ ম্যান ইজ গুড আনটিল হি ইজ প্রুভড টু বি গিলটি। আমি তাকে গিলটি করার মতো কোনো কারণ পাইনি। আমার সাথে অনেক টক শোতে, ডক্টর তাজ হাশমি একজন আছে, কানাডা থাকেন বলে, আমার সাথে একটা টক শোতে অনেক তুমুল তর্ক হয়েছে। উনি বলছেন সে ভারতের দালাল, সে আওয়ামী লীগের এটা সেটা। তো আমি বললাম আপনি আপনার কথার পক্ষে সুনির্দিষ্ট আমাকে প্রমাণ দেন, আমি আপনার কথার উপর মুখের উপর ভিত্তি করে তো আমি তার বদনাম করবো না। এর কোরআন হাদিসের স্পষ্ট বিরোধী। আপনি দেন, আমি যাচাই করবো, যে সত্য আমি বলবো। উনি কোনো প্রমাণ দিতে পারছেন না। উনি বলছেন না আপনি কেন তার এটা করেন না, ওটা করেন না, আপনাকে তার প্রশংসা করেন। তো আমি বললাম আমি যেটা ভালো জানি সেটা বলি, আর যেটা খারাপ আমার প্রমাণ থাকলে আমি বলবো। এবং আজকে আপনি বিডিআর প্রশ্ন করেছেন, আমি জানি, আমি নিজে দেখেছি কিছুটা, পুরোটা না হলেও, এবং যারা ছিল তাদের কাছে শুনেছি, আমি কিছু ভিডিও রিলিজ দেখেছি। তো এই জন্য আমি বলছি এটা না বললে ভালো। কিন্তু যেগুলো আমি জানি না, আপনি খালি বলছেন, তো প্রমাণ দেন আমাকে। উনি তো প্রমাণ দেবেন না। তখন আমি বলেছি লেট আস অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। আপনি আপনার মত নিয়ে থাকেন, আমি আমার মত নিয়ে থাকি। এখন আমি যেটা ভালো জানি সেটা বলবো, খারাপ যদি জানি সেটা আমি প্রয়োজন হলে বলবো। আমি অনেকেরই অনেক খারাপ জানি, আমি তো কারোটার উপর ভুলে বেড়াচ্ছি না। ওটা তো গীবতের পর্যায়ে পড়ে যায়। দেশের স্বার্থে কারোর কোনো খারাপটা বলার প্রয়োজন হয়, আমি যেমন এই পলাতক প্রধানমন্ত্রী সম্পর্কে আমি বলি, দেশের সাথে বলা প্রয়োজন। তো জেনারেল ওয়াকার আপনি আমাকে প্রমাণ দেন,
হ্যাঁ, প্রয়োজন হলে আমি বলবো। কিন্তু আমি যদি প্রমাণ না পাই, একটা মানুষের ভালো থাকলে কেন বলবো না? সে নম্র, ভদ্র, নামাজি, নিষ্ঠাবান, দায়িত্ব পালনে, কোনো দুর্নীতি করে না, কোনো অনিয়ম করে না, কারোর খারাপ ব্যবহার করে না। এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে সেই প্রথম সেনাপ্রধান যে কনফারেন্সের সময়, নামাজের সময় হলে জেনারেলদেরকে ইমামতি করে, জেনারেলকে নামাজ পড়ে একসাথে জামাতে ইমামতি করে। আপনারা দেখেছেন বঙ্গভবনে 26 মার্চ ইমামতি করে। সে কিন্তু জোর করে দিয়ে ইমাম হয়নি, সে তাকে নিশ্চয়ই অন্যরা দিয়েছে আপনার নামাজ পড়া। এবং তার অফিসে আমি দেখেছি কোরআন থাকে এবং কোরআন মার্কিং করা থাকে, ফ্ল্যাগিং করা থাকে। সে নিয়মিত অফিসের সময় পেলে কোরআন অর্থসহ কোরআন পড়ে। তো 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে। তো তাকে আমি খারাপ কিছু না পেলে আপনারা জোর করে আমাকে খারাপ মুখ দিয়ে বের করাতে চান কেন? বিএনপি পন্থী অনেক রিটায়ার্ড অফিসার আমাকে অনেক করে বলে, স্যার আপনি কেন বলেন না আমাদের দল লোকরা আপনার উপরে ক্ষিপ্ত? আমি বললাম, কে আমার উপরে ক্ষিপ্ত আর কি ক্ষিপ্ত না, এটা নিয়ে আমি কাজ করি না। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। আমি দেশের স্বার্থে যদি কারোর জন্য কোনো খারাপটা দেখি, যেটা দেশের সাথে প্রচার করা দরকার, সেটা আমি করি। দেশের সাথে না হলে এটা প্রচার করাটা এটা গীবতের পর্যায়ে পড়ে। কিন্তু কোনো জালেমের মন্দ প্রচার করা, সূরা নিসা 4 নম্বর সূরা 148 নম্বর আয়াতে আছে যে আল্লাহ জালিমের মন্দ প্রচার ছাড়া অন্য কারো মন্দ প্রচার পছন্দ করেন না, যেটা গীবতের পর্যায়ে পড়ে। তো জালিমের মন্দ প্রচারে আল্লাহ অনুমতি দিয়েছেন এখানে, সেটা আমি করি। কিন্তু আমি যদি তোমরা বললে আমি কেন বলবো? আমাকে প্রমাণ দাও, আমি বলবো। এইভাবে কথা হয়েছে। তো আপনি যেটা বললেন, আমি যেটা ভালো বলি, তার প্রসঙ্গ আপনার প্রশ্ন করেন দেখে আমি যেটা ভালো জানি সেটা বলি। খারাপ আমি যেন, আমার প্রমাণ নাই, আমি অন্যের কথা শুনে আমি পরের মুখে ঝাল খাই না।